নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করে যাই ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গে আবার একটি বন্ধ ডাকা হয়েছে, আর সেই বন্ধ নিয়ে কিন্তু শাসক দল আর বিরোধী দলের মধ্যে কিন্তু একটা বিতর্ক চলছে। শাসক পক্ষ বলছে আমরা বন্ধ করতে দেব না, আর বিরোধীরা বলছে আমরা বন্ধ করব বা হরতাল বা ধর্মঘট করব। তো আজকের আমরা এই ভিডিওতে দেখে নেব ভারতবর্ষের এই স্ট্রাইক নিয়ে। অর্থাৎ আজকে আমাদের ভিডিওর টপিক হলো স্ট্রাইক মুভমেন্ট ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষের ইতিহাসে এই স্ট্রাইক মুভমেন্ট বা ধর্মঘট আন্দোলন বা বন্ধ আন্দোলন। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কলকাতার আরজি কর মেডিকেল কলেজের একজন লেডি জুনিয়র ডাক্তারকে নৃশংসভাবে নির্মমভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে। আজ তারই প্রতিবাদে কিন্তু গর্জে উঠেছে সারা বাংলা। বিভিন্ন সংগঠন কিন্তু এই প্রতিবাদে আন্দোলন করছে, এবং আরজি করের ডাক্তাররাও কিন্তু আরজি করের সামনে তারা কর্মবিরতি করছেন এবং তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। স্বাধীনতার রাতে সারা বাংলা জুড়ে একটি আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল মেয়েরা রাত দখল করবে। আর এই আন্দোলনে কিন্তু সারা বাংলার মানুষ কিন্তু ব্যাপকভাবে যোগদান করেন। কিন্তু এই আন্দোলনের সময় একদল যুবক কিন্তু এই আন্দোলনকারী সেজে এই আন্দোলনের মধ্যে ঢুকে গিয়ে ডাক্তারদের যে ধর্ণা মঞ্চ আছে সেখানে তারা অত্যাচার করে, তাদেরকে তারা মারে। এবং ডাক্তারদের বিরুদ্ধে এই যে অত্যাচার, তারই প্রতিবাদে কিন্তু একটি রাজনৈতিক দল বাংলায় আবার বন্ধ ডেকেছে। আর সেই নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। শাসক পক্ষ তারা বলেছে আমরা বন্ধ সাপোর্ট করি না, পশ্চিমবঙ্গে বন্ধ হয় না, তাই বন্ধ কোনো মতেই হবে না। তাই যে সমস্ত সরকারি কর্মচারী আছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন অবশ্যই বন্ধ না পালন করেন বা বন্ধ পালন না করে যেন অবশ্যই কাজে যোগ দেন। আর তাই নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। যে নোটিশ দেওয়া হয়েছে সেখানে বলে দেওয়া হয়েছে যারা সরকারি কাজ ছেড়ে এই বন্ধে অংশগ্রহণ করবে বা ধর্মঘটে অংশগ্রহণ করবে তাদের কিন্তু বেতন কেটে নেওয়া হবে বা তাদের শোকজ করা হবে। তাহলে কি এই বন্ধ কি ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে নিষিদ্ধ? বন্ধ বা ধর্মঘট কি পুরোপুরি বেআইনি? সেটা আমরা দেখে নেব। কেউ কেউ বলে বন্ধ ভালো, কেউ কেউ বলে বন্ধ খারাপ। তো আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টি দেখব। এখন স্ট্রাইক বা বন্ধ, মেনলি এই স্ট্রাইকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেবারদের জন্য, অর্থাৎ কারখানার শ্রমিকদের জন্য। শ্রমিক শ্রেণীর উপরে যে বঞ্চনা হয়, শ্রমিক শ্রেণীর উপরে যে অত্যাচার হয়, তার প্রতিবাদে মালিক পক্ষের বিরুদ্ধে কিন্তু এই বন্ধ কিন্তু শ্রমিক শ্রেণীর একটা বিরাট বড় আন্দোলনের হাতিয়ার। মেনলি বন্ধের দিন কি হয় বা ধর্মঘটের দিন কি হয়, শ্রমিক শ্রেণী তারা কাজে যোগ দেন না তাদের দাবি পূরণের জন্য। দাবি পূরণের জন্য বা দাবি আদায়ের জন্য তারা যে এই আন্দোলন করে বা যে তারা প্রতিবাদ জানায়, সেই জন্য কিন্তু তারা কাজে যোগ দেন না। অর্থাৎ তারা কাজে না যোগ দিয়ে, অর্থাৎ তাদের ডিউটি টাইমে তারা কাজে না যোগ দিয়ে, অর্থাৎ তাদের ডিউটি টাইমে তারা কাজে যোগ না দিয়ে তারা প্রতিবাদ করে তাদের দাবি আদায়ের জন্য অথরিটির বিরুদ্ধে বা মালিক পক্ষের বিরুদ্ধে। মেনলি কমিউনিস্ট আইডিয়ালিজমে তৈরি একটি প্রতিবাদের হাতিয়ার, যেখানে শ্রমিক শ্রেণী বা কৃষকরা তাদের অপারেশনের বিরুদ্ধে, তাদের অত্যাচারের বিরুদ্ধে, তাদের বঞ্চনার বিরুদ্ধে মালিক পক্ষের বিরুদ্ধে তারা এই হাতিয়ারটিকে ব্যবহার করে। অর্থাৎ তারা বন্ধ করে তাদের তাদের অধিকার আদায়ের জন্য বা তাদের ফাইট ফর রাইটের জন্য। কিন্তু বন্ধ কিন্তু যেটা একসময় শুধু ইন্ডাস্ট্রিয়াল শ্রমিকদের মধ্যে ছিল, সেটা কিন্তু শুধুমাত্র ওই শ্রমিক শ্রেণীর মধ্যে আর আবদ্ধ নেই। বন্ধ কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিভিন্নভাবে সাধারণ মানুষ, বিভিন্ন কর্মচারী, এমনকি বিরোধী পক্ষের হাতেও কিন্তু একটা বিরাট বড় অস্ত্র তুলে দিয়েছে। এমনকি এই বন্ধের কিন্তু একটা বা এই হরতালের বা ধর্মঘটের একটা ব্যাপক বড় গুরুত্ব আছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে। বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী বা যে বিপ্লবীরা তারা কিন্তু এই বন্ধকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ব্যবহার করেছিলেন, তা কিন্তু আমরা পরে একটু আলোচনা করব। কিন্তু শুধু তাই নয়, স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রেও কিন্তু যেখানেই অবিচার হয়েছে, যেখানেই বঞ্চনা হয়েছে, সেখানেই কিন্তু মানুষ কিন্তু এই বন্ধকে তাদের হাতিয়ার হিসাবে, প্রতিবাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। এমনকি বিরোধী দলগুলো কিন্তু এই বন্ধকে বারবার তারা প্রতিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। অর্থাৎ ভারতবর্ষের রাজনীতিতে এই ভারত বন্ধের কিন্তু একটা বিরাট বড় ইতিহাস আছে এবং বিরাট বড় গুরুত্ব আছে। শুধু আর ওয়ার্কাররা নয়, শুধু কিন্তু শ্রমিকরা বা কৃষকরা নয়, এখন বিভিন্ন অর্গানাইজেশন, এমনকি স্টুডেন্ট অর্গানাইজেশন, বিভিন্ন অর্গানাইজেশন কিন্তু তাদের দাবি আদায়ে এই বন্ধের পথে যায়। এমনকি সরকারি কর্মচারীরা কিন্তু তারাও কিন্তু তাদের দাবি আদায়ের, তাদের বঞ্চনার প্রতিবাদে কিন্তু তারা বন্ধকে ব্যবহার করে।
এখন বন্ধ কেন কেন ডাকা হয় বা বন্ধ কী জন্য ডাকা হয়? মেনলি ডিপ্রাইভ অফ স্যালারি অ্যান্ড ফান্ড, অর্থাৎ ওয়ার্কারদের বা এমপ্লয়ীদের যে স্যালারি নিয়ে কোনো সমস্যা হলে, অর্থাৎ তাদের স্যালারি পাওয়া উচিত তাই স্যালারি পাচ্ছে না, অর্থাৎ তাদের যে স্যালারি সম্পর্কিত যে সমস্ত আরও বিষয়গুলি আছে, ডিএ বা ফান্ড বা পেনশন যাদের পাওয়া উচিত, তাদের অধিকার তারা পাচ্ছে না, তার বিরুদ্ধে তারা কিন্তু এই আন্দোলন করে বা স্ট্রাইকের পথে যায়। অন্যদিকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্যাক্টরির ভিতরে কিংবা কর্মচারীদের মধ্যে একটা ডিসক্রিমিনেশন তৈরি হয়, একটা বৈষম্য তৈরি হয়, আর এই বৈষম্যর বিরুদ্ধেও কিন্তু স্ট্রাইক হয়। আর এর জন্য কিন্তু আমরা দেখেছি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বড় বড় আন্দোলন হয়েছে। নেক্সট কি, যখন মানুষের উপরে কোনো ইনজাস্টিস হয়, কোনো কাউকে অত্যাচার করা হয়, কাউকে খুন করা হয়, কাউকে ধর্ষণ করা হয়, কাউকে অযথা অ্যারেস্ট করা হয় বা কারো জরিমানা করা হয়, এর বিরুদ্ধেও কিন্তু এই বন্ধ ডাকা হয়, সেটাও কিন্তু একটা কারণ। অন্যদিকে স্বাধীন ভারতবর্ষের বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলি তাদের পলিটিক্যাল এজেন্ডা হিসাবে শাসক দলের বিরুদ্ধে এই বন্ধকে ব্যবহার করে। এখন বন্ধের ইতিহাস, পৃথিবীতে বিভিন্ন জায়গায় কিন্তু আগেও কিন্তু বন্ধ বিভিন্ন ফর্মে কিন্তু ছিল, তবে ইতিহাসে প্রথম যে বন্ধ বা স্ট্রাইকের উল্লেখ পাওয়া যায় সেটা কিন্তু ছিল ইজিপ্টে বা মিশরে, যেখানে যেখানে 1170 খ্রিস্টাব্দে একটি টেম্পল বা মন্দির জাতীয় যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান, সে ধর্মীয় প্রতিষ্ঠান তৈরির শ্রমিকরা বা ওয়ার্কাররা কিন্তু প্রথম কাজে না যোগ দিয়ে আন্দোলন জানিয়েছিল। এই আন্দোলনের কথা কিন্তু উল্লেখ আছে। অন্যদিকে ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বন্ধের উল্লেখ আছে, যেটা হলো 1783 খ্রিস্টাব্দে বাংলার রংপুরের কৃষকরা তারা জমিদারদের বিরুদ্ধে বন্ধ করেছিল। তারা বলেছিল আমরা স্ট্রাইক, তারা বলেছিল আমরা কর দেব না এবং আমরা কৃষিকাজ করব না বা কাজ যোগ দেব না। তবে ভারতবর্ষের ইতিহাসে প্রথম বন্ধ যেটাকে বলা হয় সেটা কিন্তু একটা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল, যেটা কিন্তু অন্য কোনো স্ট্রাইকাররা নয়, সেটা কিন্তু অন্য কোনো ওয়ার্কাররা নয়। 1827 খ্রিস্টাব্দে কলকাতার যে পালকি বেয়ারারা ছিল, যারা পালকি বহন করে নিয়ে যেত, তখন কিন্তু পালকি একটা গুরুত্বপূর্ণ পরিবহনের মাধ্যম ছিল। সেই পালকি বেহারাদের যে কাজের উপরে গতিবিধি করার জন্য ব্রিটিশ সরকার নতুন একটি আইন এনেছিল, আর সেই আইনের বিরুদ্ধে কিন্তু এই পালকি বেহারারা তারা কিন্তু প্রতিবাদ করেছিল, তারা কিন্তু কাজে যোগ দেয়নি, তারা স্ট্রাইক করেছিল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা। অন্যদিকে ভারতবর্ষের ইতিহাসে আরও একটি ঘটনা আছে, যেটা হলো 1862 খ্রিস্টাব্দে হাওড়া রেলওয়ে স্টেশনের যে সমস্ত কর্মীরা আছে তারা কিন্তু বন্ধ ডেকেছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। অর্থাৎ ভারতবর্ষের প্রথম বন্ধ কোনটা? কেউ কেউ বলে পালকি যে বেহারা তাদের যে বন্ধ সেটাই প্রথম বন্ধ, কেউ কেউ আবার বলে ভারতবর্ষের হাওড়া রেল স্টেশনে যে বন্ধ ডাকা হয়েছিল সেটা হচ্ছে প্রথম বন্ধ। তবে এর পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বা ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগলে বা মুভমেন্টে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল এই বন্ধ। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত বড় বড় ঘটনাগুলি ঘটেছে, সে মহাবিদ্রোহ হতে পারে, নীল বিদ্রোহ হতে পারে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হতে পারে, সবেতে কিন্তু এই স্ট্রাইক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। এমনকি গান্ধীজি তার যে সমস্ত বড় বড় আন্দোলনগুলি ছিল, সে চম্পারণ সত্যাগ্রহ, আহমদাবাদ মিল স্ট্রাইক, এমনকি অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তিনি এই হরতাল, সত্যাগ্রহ বা ধর্মঘট বা এই বন্ধকে ব্যবহার করেছিলেন। তবে মনে রাখতে হবে গান্ধীজি কিন্তু সবসময় অহিংসার পথে এই হরতালের কথা বলতেন, যেটাকে বলা হয় সত্যাগ্রহ টাইপের। যেমন আরও বিভিন্ন সংগঠন বা স্বাধীনতা সংগ্রামী সংগঠন, যেমন কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট ভাবধারায় উদ্বুদ্ধ স্বাধীনতা সংগ্রামীরা কিন্তু এই স্ট্রাইককে গুরুত্বপূর্ণ ওয়েপেন হিসেবে ব্যবহার করেছে। এমনকি এই যে নৌবিদ্রোহের সময় কিন্তু এই স্ট্রাইক একটা বিরাট বড় ভূমিকা গ্রহণ করেছিল। অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বিরাট বড় ভূমিকা আছে এই বন্ধ বা হরতাল বা ধর্মঘটের। ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তী সময়েও কিন্তু যখনই কেন্দ্র সরকারের বিরুদ্ধে বা বিভিন্ন রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো ইনজাস্টিস ঘটেছে বা শ্রমিক শ্রেণী যখন মালিক শ্রেণীর ইনজাস্টিসের বিরুদ্ধে আন্দোলন করেছে বা সাধারণ পাবলিক যখন তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করেছে, তারা কিন্তু বারবার এই ধর্মঘট বা স্ট্রাইককে তারা ব্যবহার করেছে। অর্থাৎ ধর্মঘট আর স্ট্রাইক ছাড়া ভারতবর্ষের ইতিহাস বা ভারতবর্ষের যে রাজনীতি, তা আমরা যদি ভাবি অনেক সময় আমরা সেটাকে অবাস্তব মনে করতে পারি। অর্থাৎ ভারতবর্ষের রাজনীতি আর ভারতবর্ষের আন্দোলন আর স্ট্রাইক কিন্তু অর্থাৎ ভারতবর্ষের রাজনীতি বা ভারতবর্ষের আন্দোলন বা প্রতিবাদের সাথে স্ট্রাইক কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত, অর্থাৎ বন্ধ কিন্তু পারস্পরিকভাবে যুক্ত। এখন ভারতবর্ষের কনস্টিটিউশনে অর্থাৎ সংবিধানে
এই স্ট্রাইককে নিয়ে কি বলা আছে। তাহলে কি স্ট্রাইক যে আমরা বন্ধ করছি বা হরতাল করছি এটা কি আমাদের ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার? অনেকে মনে করেন, সেটা আমরা এখন দেখে নেব। মৌলিক অধিকারের মধ্যে আর্টিকেল 19 নম্বর ধারা, যেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতার অধিকার, সেখানে কিন্তু অনেকগুলি মৌলিক অধিকারের কথা বলা হচ্ছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে রাইট টু অ্যাসোসিয়েশন, অর্থাৎ আপনার একজন মানুষ হিসাবে, ভারতবর্ষের নাগরিক হিসাবে আপনার অধিকার আছে, আপনি সভা সমিতি বা ইউনিয়ন করতে পারবেন। আরও একটা মৌলিক অধিকার আছে, আপনি ফ্রিলি জমায়েত করতে পারবেন, অর্থাৎ অস্ত্র ছাড়া বিনা অস্ত্রে আপনি জমায়েত করতে বা গ্যাদারিং করতে পারবেন। কিন্তু ভারতবর্ষের সংবিধান ফান্ডামেন্টাল রাইটের 19 নম্বর আর্টিকেলে কিন্তু রাইট টু স্ট্রাইককে ফান্ডামেন্টাল রাইট বলেনি, অর্থাৎ বন্ধ করার যে অধিকার সেটা কিন্তু ভারতবর্ষের মানুষের মৌলিক অধিকার নয়। অর্থাৎ তাহলে এটা মৌলিক অধিকার নয়, তাহলে এটা কোন অধিকার? এটা হচ্ছে লিগাল অধিকার, আইনি অধিকার। তোমার বিরুদ্ধে যখন অপারেশন হবে, তুমি যখন ইনজাস্টিসের শিকার হবে, তুমি আইনি অধিকার হিসেবে এই স্ট্রাইক করতে পারো। কিন্তু ভারতবর্ষের সংবিধান এই স্ট্রাইককে ফান্ডামেন্টাল রাইটের অংশগ্রহণ, ভারতবর্ষের সংবিধান ফান্ডামেন্টাল রাইট হিসেবে স্ট্রাইককে অন্তর্ভুক্ত না করলেও সুপ্রিম কোর্ট কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে রাইট টু স্ট্রাইক কিন্তু আনকনস্টিটিউশনাল নয়, অর্থাৎ এই স্ট্রাইক করার ক্ষমতা কিন্তু অসাংবিধানিক নয়, অর্থাৎ সাংবিধানিক। আপনারা স্ট্রাইক করতেই পারেন এবং স্ট্রাইক কিন্তু একটা প্রতিবাদের বিরাট বড় হাতিয়ার হিসেবে সুপ্রিম কোর্ট তুলে ধরেছে। এখন ভারতবর্ষের আইনে এই স্ট্রাইককে নিয়ে কি বলা আছে? লিগাল প্রভিশন, ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইক অ্যাক্ট 1947 সালের, অর্থাৎ 1947 সালের যে শিল্প ধর্মঘট আইন, সেইখানে বলা আছে যে দু ধরনের কিন্তু স্ট্রাইক আছে, বিশেষ করে এই, আর এটা কিন্তু শুধুমাত্র শ্রমিকদের জন্য, কারখানার শ্রমিকদের জন্য। একটা স্ট্রাইক হচ্ছে লিগাল স্ট্রাইক, একটা হচ্ছে ইললিগাল স্ট্রাইক। লিগাল স্ট্রাইক কোনটা? লিগাল স্ট্রাইকে বলা হয়েছে স্ট্রাইক করার আগে অবশ্যই অর্গানাইজেশনকে 14 দিন আগে নোটিফিকেশান দিতে হবে এবং সেদিনই ধর্মঘট করতে হবে যেদিন সরকার নোটিফিকেশান দেবে না যে এমার্জেন্সি ক্ষেত্রে যোগদান করতে হবে কাজে। যদি সরকার এরকম নোটিফিকেশান না দেয় তাহলে কিন্তু আপনি স্ট্রাইক করতে পারবেন। আর এই লিগাল স্ট্রাইকের মধ্যে অবশ্যই কিন্তু সেটা নন ভায়োলেন্স হবে, অর্থাৎ ভাঙচুর বা হিংসা হবে না, তবেই সেই স্ট্রাইকটা হবে লিগাল স্ট্রাইক। আর এই লিগাল স্ট্রাইক করার জন্য কিন্তু আপনি বেতন পাবেন, আপনার বেতন কাটা হবে না শ্রমিক হিসাবে বা ওয়ার্কার হিসাবে ইন্ডাস্ট্রিতে। অন্যদিকে শ্রমিক হিসাবে বা ওয়ার্কার হিসাবে ইন্ডাস্ট্রিতে একটা আছে ইললিগাল স্ট্রাইক। ইললিগাল স্ট্রাইক যে স্ট্রাইকটা কোনো নোটিশ ছাড়াই যে স্ট্রাইক ডাকা হয়, আর সেদিন যদি বলা হয় যে সরকার বলে যে অবশ্যই কাজে যোগ দিতে হবে, আপনি যদি তবু স্ট্রাইক করেন তাহলে কিন্তু সেটা ইললিগাল স্ট্রাইক। আর কি, আর ইললিগাল স্ট্রাইকে যদি, আর স্ট্রাইক করতে গিয়ে আপনি যদি ভায়োলেন্স করেন, হিংসা করেন, ধ্বংস করেন, ভাঙচুর করেন, তাহলে কিন্তু সেটা ইললিগাল স্ট্রাইক হবে। আর ইললিগাল স্ট্রাইকের জন্য কিন্তু আপনি কোনো সেদিনের বেতন পাবেন না। তার সাথে এই ইললিগাল স্ট্রাইকের জন্য আপনার জেলও হতে পারে এবং আপনার ফাইনও কিন্তু বা জরিমানাও কিন্তু হতে পারে। এ তো গেল শিল্পের শ্রমিকদের জন্য। তাহলে সরকারি কর্মচারীদের জন্য, গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য কী নিয়ম আছে? গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য কিন্তু এই স্ট্রাইক করার যে অধিকার, সেই স্ট্রাইক করে দেওয়ার অধিকার কিন্তু মোরাল রাইটও না, লিগাল রাইটও না, ফান্ডামেন্টাল রাইটও না, অর্থাৎ ইললিগাল। অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য এই স্ট্রাইক কিন্তু পুরোপুরি ইললিগাল। আর এর জন্য যারা সরকারি কর্মচারীরা, যখন সরকার বলবে যে আপনাকে অবশ্যই কাজে যোগ দিতে হবে স্ট্রাইকের দিন, আপনি যদি কাজে না যোগ দেন তাহলে কিন্তু সরকার আপনার বিরুদ্ধে একাধিক স্টেপ নিতে পারেন। চাইলে সে আপনার স্যালারি কেটে নিতে পারেন, আপনাকে শোকজ লেটার পাঠাতে পারে, কিংবা আপনার জেল হতে পারে, ফাইন হতে পারে, এমনকি আপনার কিন্তু সাসপেন্ডও হতে পারে। এখন এই যে স্ট্রাইক, তাহলে স্ট্রাইকের অ্যাডভান্টেজ কী? সব জিনিসের একটা ভালো দিক আছে, মন্দ দিক আছে। স্ট্রাইকের অ্যাডভান্টেজ হচ্ছে প্রোটেস্ট উইপেন ফর অপ্রেসড ক্লাস। মেনলি যারা বঞ্চিত হয়, যারা এই জাস্টিস চায়, তারা যখন জাস্টিস পায় না, যখন কোনো দুর্নীতি হয়, কাউকে খুন করা হয়, মার্ডার করা হয়, তার বিরুদ্ধে প্রতিবাদের একটা বিরাট বড় হাতিয়ার হচ্ছে এই স্ট্রাইক, যেখানে কাজ তারা করে না। আর কাজ না করলে অথরিটির সমস্যা হবে, কর্তৃপক্ষ সমস্যা হবে, কর্তৃপক্ষ কিন্তু দাবি মেনে নিতে বাধ্য হবে। নেক্সট কি? বেস্ট প্রোটেস্ট উইপেন ফর অপোজিশন। যারা বিরোধী পার্টি আছে, বিরোধী পার্টিরা যখন সরকারের কোনো দুর্নীতি হবে, সরকারের কোনো বেআইনি কাজ হবে, সরকারের কোনো কাউকে মার্ডার করবে, খুন করবে, ধর্ষণ করবে, তার বিরুদ্ধে কিন্তু এই বিরোধী পার্টির কিন্তু একটা বিরাট বড় হাতিয়ার হচ্ছে এই স্ট্রাইক। অন্যদিকে যে কোনো অথরিটি বা সরকার পক্ষ সবসময় স্ট্রাইককে ভয় পায়, তাই কিন্তু তারা সবসময় খারাপ কাজ করা থেকে বিরত থাকে বা কম করে। অন্যদিকে বিভিন্ন পলিটিক্যাল অর্গানাইজেশন আছে বা বিভিন্ন বিরোধী পক্ষ আছে, তাদের কাজ হচ্ছে স্ট্রাইক করা, কারণ তাদের কাজে স্ট্রাইক
কারণ তাদের স্ট্রাইকের মধ্যে কিন্তু মানুষের জীবনের যে দাবি, মানুষের জীবনের যে অধিকার তা কিন্তু যুক্ত আছে। তারা কিন্তু শুধুমাত্র মানুষের জীবনের অধিকারের জন্য, তাদের রাইটের জন্য কিন্তু তারা ফাইট করে। এই এখন এই স্ট্রাইক বা ধর্মঘট এতটাই ক্ষমতাশালী একটা অস্ত্র, যেখানে পুরো একটা পিছিয়ে পড়া সম্প্রদায়, যেখানে কেউ মানুষ অ্যাটেনশন দেয় না, তারা যদি স্ট্রাইক করে সেটা কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে, দ্রুত ছড়িয়ে পড়ে এবং মানুষকে সহজেই কিন্তু এখানে আন্দোলিত করা যায়। মানুষ কিন্তু সহজেই সেই আন্দোলনে যোগদান করে এবং সরকারের সেটা নোটিফিকেশনে আসে। অর্থাৎ এই স্ট্রাইক কিন্তু সত্যিই একটা খুব ক্ষমতাশালী একটা অস্ত্র, মানুষের যে অধিকার জানানোর জন্য, মানুষের যে বিচার চাওয়ার জন্য। এখন স্ট্রাইকের ডিসঅ্যাডভান্টেজ কী আছে? মেনলি স্ট্রাইকে কী হয়, তারা কাজ করে না, ধর্মঘটের দিন তারা কাজে যোগ দেয় না। আর কাজে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু মনে রাখতে হবে, আমরা ভারতবর্ষের ইকোনমিতে বা রাজ্যের ইকোনমিতে, অর্থনীতিতে কিন্তু একটা বিরাট বড় ক্ষতি হয়। অন্যদিকে প্রবলেম ফর পিউপিল, যারা সাধারণ মানুষ, তাদের কিন্তু খুব সমস্যাও হয় এই স্ট্রাইকে। যখন কোনো স্ট্রাইক ডাকা হয় সেদিন বাস, ট্রেন বা বিভিন্ন যানবাহন কিন্তু চলে না। তার একটা মেন কারণ হচ্ছে, যে সমস্ত বাস কোম্পানিগুলি আছে, গাড়ি কোম্পানিগুলি আছে, তাদের যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি আছে, তারা কিন্তু তাদের যে ইন্স্যুরেন্সের যে ফর্মালিটি আছে সেখানে বলেই দেওয়া হয়, স্ট্রাইকের দিন যদি গাড়ির উপরে ভাঙচুর হয় বা আগুন জ্বালানো হয়, তারা কিন্তু ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবে না, অর্থাৎ তারা ইন্স্যুরেন্স ক্ষতিপূরণ দেবে না। তাই কোনো পরিবহনের গাড়ি তারা কিন্তু রাস্তায় বেরোয় না। এবার ওই দিন যাদের অবশ্যই যেতে হবে, এমার্জেন্সি, কারো রুগী ভর্তি আছে হসপিটালে, কারো পরীক্ষা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হয়। অন্যদিকে সেই স্ট্রাইকে দেখা যায় যে সাধারণ প্রতিবাদীরা তারা স্ট্রাইক করবে, তাদের অধিকার। অন্যদিকে পুলিশের কাজ হচ্ছে তাদেরকে মারা, বা তাদেরকে, পুলিশের কাজ হচ্ছে তাদের আন্দোলনকে দমিয়ে দেওয়া। আর তার জন্য কিন্তু এই প্রোটেস্টার, অর্থাৎ প্রতিবাদী আর পুলিশের মধ্যে কিন্তু একটা বিরাট বড় ক্ল্যাশ হয়, যেখানে বড় সড়ো কিন্তু ঘটনা ঘটে যায়। অন্যদিকে বেশিরভাগ এই স্ট্রাইক কিন্তু ভায়োলেন্স দেখা যায়, হিংসা দেখা যায়। আর হিংসার ক্ষেত্রে কী দেখা যায়, সম্পদের নষ্ট হবে, ভাঙচুর হয়, অনেক সময় মানুষের খুন হয়, তার সাথে কী হয়, যে দেখা যায় যে জেলও হয়। অর্থাৎ একটা কিন্তু এটা হিংসার ব্যাপার অবশ্যই স্ট্রাইকের মধ্যে থাকে। আর কি, কিছু কিছু পলিটিক্যাল পার্টি আছে, তাদের কিন্তু যখন ইচ্ছা তখন কিন্তু বন্ধ ডেকে দেয়, কোনো কারণ ছাড়ে তারা বন্ধ ডেকে দেয় শুধুমাত্র নিজেদের ক্ষমতা প্রদর্শন করার জন্য। এটা কিন্তু কোনো দিনই ঠিক নয়। বন্ধ ডাকবে মানুষের একটা নির্দিষ্ট কারণে, একটা নির্দিষ্ট গ্রাউন্ড থাকবে। উইদাউট এনি গ্রাউন্ড যদি কেউ বন্ধ ডাকে, তা কিন্তু কোনো দিনই ক্ষতি, সেটা শুধুমাত্র তাদের পলিটিক্যাল পাওয়ার দেখাতে এই বন্ধ ডাকা কিন্তু উচিত নয়। অন্যদিকে এই কারখানার শ্রমিকদের হাতিয়ার হচ্ছে বন্ধ, তাদেরকে অধিকার দেওয়া হয়েছে বন্ধ করার জন্য। কিন্তু কিন্তু শ্রমিক মালিক বিরোধে এই দীর্ঘদিন যদি বন্ধ চলতে থাকে, তাহলে কিন্তু দেখা যায় যে অনেক সময় মালিক পক্ষ বাধ্য হয়ে কারখানাকে লকআউট নোটিশ দিয়ে দেয় বা কারখানাকে বন্ধ করে দেয়। আদতে কিন্তু ক্ষতিটা হয় কিন্তু এই শ্রমিকদের, কারণ আন্দোলন করতে গিয়েই কিন্তু এই কারখানা বন্ধ হয়ে যায়। এরকম অনেক কারখানা বন্ধ হয়ে গেছে ভারতবর্ষে, এরকম কিন্তু অনেক উদাহরণ আছে। এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে বন্ধ নিয়ে কি আছে? মেনলি বর্তমানে পশ্চিমবঙ্গে যারা শাসক দল, তারা যখন বিরোধী পার্টি ছিল, তারা কিন্তু একাধিকবার অনেক অনেক স্ট্রাইক করেছে, বন্ধ রেখেছে। মেনলি তারা কিন্তু বন্ধ আন্দোলন করেই ক্ষমতায় এসছে। কিন্তু যখনই তারা ক্ষমতায় এসে গেল, তারা বললো যে আমরা আর কোনো বন্ধ করি না, আমরা বন্ধকে সাপোর্ট করি না, আমরা এতদিন বন্ধ করেছি ঠিক আছে, আর আমরা কোনো বন্ধ করবো না। অর্থাৎ আমরা জানি সরকার পক্ষ যখনই ক্ষমতা আসে, তারা কিন্তু চেষ্টা করে একটা এক না একতন্ত্র চালাতে বা প্রতিবাদকে আটকে দিতে, প্রতিবাদকে বন্ধ করে দিতে। তাই তারা বন্ধকে পারমিট করে না। এবং তারা যখনই কেউ বন্ধ ডাকে, কোনো পলিটিক্যাল পার্টি বন্ধ ডাকে, বিরোধীরা বন্ধ ডাকে, তারা বলে যে যারা বন্ধে অংশগ্রহণ করবে তাদের কিন্তু তাদের বিরুদ্ধে লিগাল স্টেপ নিয়ে হবে, এরকম কিন্তু নোটিফিকেশান জারি করায়, বিশেষ করে সরকারি চাকরির যারা চাকুরিজীবী আছে তাদের জন্য। কিন্তু আদতে দেখা গেছে যে অনেকেই আছে যারা কিন্তু যোগদান করেও না, তার ফলে অনেকেই ভয়ে ভয়ে যোগদান করে, যতটা অসুবিধা হোক। অনেকে আবার কিন্তু যোগদান করে না। কিন্তু এমন ঘটনা আজ পর্যন্ত পাওয়া যায়নি যে বন্ধে যোগদান করেছিল বলে কারো চাকরি খেয়ে নেওয়া হয়েছে বা চাকরি বন্ধ করে দেওয়া হয়েছে বা তার বেতনকে বন্ধ করে দেওয়া হয়েছে। বড়জোর হয়তো একটা শোকজ লেটার দেখায়, বড়জোর হয়তো তাকে একটা শোকজ লেটার খেতে হয়, তার থেকে কিন্তু বেশি কিছু না। তাছাড়া যখনই কোনো বিরোধী পার্টি বন্ধ ডাকছে, সরকার তার বিরোধিতা করছে, দেখা যাচ্ছে যে যারা বন্ধ ডাকছে, যে বিরোধী পার্টি, তাদের সাথে সরকারের যে রুলিং পার্টি আছে তাদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব লেগে যায়। কারণ বিরোধী পার্টিরা বন্ধ করবে আর রুলিং পার্টি বন্ধ করতে দেবে না জোর করে, এর বিরুদ্ধে সেই নিয়ে কিন্তু বিরাট ঝামেলা কিন্তু লেগে যায় এবং সেখানে কিন্তু ব্যাপক হিংসা হয়। অন্যদিকে এই সরকার পক্ষ বলছে আমরা কোনো বন্ধ করতে দেব না, অথচ এই সরকার পক্ষের পার্টির যখন বিরাট বড় মিছিল হচ্ছে, বিরাট বড় কর্মসূচি হচ্ছে কলকাতায়, তখন গ্রামের দিকে 2 দিন 3 দিন আগে থেকে কিন্তু বাস তুলে নেওয়া হয়, বাস কিন্তু চলে না, সেটাও কিন্তু গ্রামের দিকে এক প্রকারের বন্ধ হয়। এমনকি যেদিন এই মিছিল মিটিংটা হয়, সেদিন কিন্তু পুরো কলকাতা জুড়ে অঘোষিত বন্ধ হয়ে যায়, কেউ কিন্তু কাজে যোগ দেয় না, সেদিনে কিন্তু কোনো নিষেধাজ্ঞাও থাকে না।
তো এটাও কিন্তু সে একটা দ্বিচারিতা করার মতো। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টাকে তুলে ধরলাম, যেখানে ভালো মন্দ, আইনে কি বলা আছে, সংবিধানে কি বলা আছে, ইতিহাস তাও তুলে ধরলাম। এখন আপনি বন্ধকে সাপোর্ট করেন না বন্ধের বিরোধিতা করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।